সোডিয়াম লবণ শিখা পরীক্ষার পরীক্ষার লবণ সোনালী হলুদ, তারপর সোনালী হলুদ, তারপর হচ্ছে ক্যালসিয়াম লবণে বর্ণ ইটের মতো লাল, হালকা নীল শিখা পাওয়া যায় লেড লবণে। অল্প দ্রবণীয় লবণ হচ্ছে লেড সালফেট। দ্রাব্যতাকে প্রকাশ করা হয় মোল পার লিটার এককে, মোল বাই লিটার এককে। তারপর হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণে যে এমএক্স এর দ্রাব্যতা, দ্রাব্যতা এস এমএক্স হচ্ছে কে রুট ওভার কেএসপি। স্যার এমএক্স টা কি? লবণের এমএক্স আয়নিক শক্তি। এমএক্স একটা পদার্থ, যদি এরকম পদার্থ হয় মানে সরল একটা পদার্থ, দুজনের যোজনী সমান সমান, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড তো হবে না, স্বল্প দ্রবণীয় লবণ হলো সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড এরকম। ঠিক আছে, বেরিয়াম সালফেট, যেগুলো স্বল্প দ্রবণীয় লবণ, মানে সমান সমান যোজনে। হ্যাঁ, হ্যাঁ স্যার। তারপর হচ্ছে দ্রাব্যতা গুণফলের মান তাপমাত্রার সঙ্গে অপরিবর্তিত হয়। ক্যাটায়ন ও অ্যানায়নের যে গাঢ়তার গুণফল কেএসপি দ্রাব্যতা গুণফলের সমান হলে দ্রবণটি সম্পৃক্ত হবে। ঠিক আছে, বদলাবো। হ্যাঁ স্যার। অম্লীয় মাধ্যমে অধক্ষিপ্ত হয়। অম্লীয় মাধ্যমে অধক্ষিপ্ত হয়। হ্যাঁ, তরলের লবণ দ্রবীভূত তরল লবণের দ্রাবক। অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণে সাদা জেলির ন্যায় অধক্ষেপ উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণে সাদা জেলির মতো ন্যায় অধক্ষেপ উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। এই যে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় যে নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ যে ক্লোরিন মাইনাস আয়ন শনাক্তকরণে যোগকৃত দ্রবণ সিলভার নাইট্রেট। তারপরে হচ্ছে কার্বন মনোক্সাইড। স্যার CO3 এটা কি হবে স্যার? কার্বনেট। কার্বন ট্রাইঅক্সাইড। ট্রাইঅক্সাইড হবে কেন? পুরাটাই তো কার্বন, কার্বনেট। হ্যাঁ, কার্বনেট। চার্জ হলো 2, কার্বনেট 2- আয়ন কার্বন। CO3 মিলেই তো কার্বনেট। ও কার্বনেট। শনাক্তকরণের বিকল্প উপায় লেড অ্যাসিডের যে সাদা অধক্ষেপ উৎপন্ন হয় তা যে হাইড্রোনাইট্রেটের দ্রবণীয়। হাইড্রোনাইট্রেটের দ্রবণীয়। হাইড্রোনাইট্রেট। আচ্ছা, কার্বনেট আয়ন যে শনাক্তকরণে বিকল্প উপায় লেড অ্যাসিডের এসিটেটের স্যার এটা আমার ডেট হবে অ্যাসিডের যে সাদা অধক্ষেপ উৎপন্ন হয় তা যে হাইড্রোনাইট্রেটের দ্রবণীয়। শুষ্ক যে ক্যালাসের গলনাঙ্ক নির্ণয় করে নিম্নরূপ নিরূপণ করা হয় যৌগটির বিশুদ্ধতা। সোডিয়াম ক্লোরাইড লবণে যে পানিগ্রাসী যে অপদ্রব্যগুলো হলো যে ক্যালসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বিশুদ্ধ লবণের ক্যালাস প্রস্তুতিতে গাঢ় হাইড্রোক্লোরাইডকে যে ক্যালাস হতে দূর করা বেশ কষ্টকর ও ব্যয়বহুল। বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসনে যোগ করা হয় হাইড্রোক্লোরিন।
সোডিয়াম ক্লোরিনে ক্যালসিয়াম যোগ করা বিশুদ্ধ ক্যালসিয়াম যোগ করা হয় হাইড্রোক্লোরিন। তরলকে বাষ্পীভূত করতে তা শীতকে ঠান্ডা করে যে সে ঠান্ডা হয়ে তরল যে অবস্থায় জমা হবে জমা হবে সংগ্রাহকে। তরলে বাষ্পীভূত হয়ে যে শীতকে ঠান্ডা হয়ে তরল অবস্থায় জমা হবে সংগ্রাহকে। আচ্ছা। কঠিন যৌগ কর্পূর এর বাষ্পচাপ 1 atm এর চেয়ে বেশি। তরল মিশ্রণকে আলাদা করতে যে প্রয়োগ করা হয় আংশিক পাতন পদ্ধতি। এই যে অংশ কলমটি ছোট ছোট বাল্ব বিশিষ্ট। অংশ কলমটি ছোট ছোট বাল্ব বিশিষ্ট তরল মিশ্রণে সাদা সাদা তরল মিশ্রণকে আলাদা করতে প্রয়োগ করা হয় আংশিক পাতন পদ্ধতি। আচ্ছা, অংশ কলমটি ছোট ছোট বাল্ব বিশিষ্ট। স্যার অংশ কলম বলতে জানি কোনটা? অংশ কলাম বলতে যেটা হলো পাতন ফ্লাক্সের উপরে অতিরিক্ত থাকে, যখন দুটা তরল পদার্থের বা একাধিক তরল পদার্থের স্ফুটনাঙ্ক পার্থক্যটা 40 ডিগ্রি কমে যায়, তখন অংশপাতন কলাম ব্যবহার করা হয়। আর যদি এটা তাপমাত্রাটা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, তখন আমরা সাধারণ পাতন কলাম ব্যবহার করি। ওই অংশ কলামে ছোট ছোট বাল্ব থাকে, অনেক ধরনের অংশ কলাম হতে পারে, কিন্তু ছোট ছোট বাল্ব থাকবে। এটা পড়াইছিলাম, মনে করে দেখো। হ্যাঁ স্যার, মনে পড়ছে। কঠিন যৌগ বাষ্পপাতনে স্টিমের প্রবাহ চালনা করা হয় পাতন ফ্লাক্সে। তারপর হচ্ছে সাইট্রাল নামক সুগন্ধি সংগ্রহ করা হয় বাষ্পপাতন পদ্ধতিতে। হ্যাঁ স্যার, পরের পেজে। কোন কঠিন পদার্থকে সরাসরি বাষ্পে রূপান্তরকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতিত পদার্থকে বলা হয় উৎক্ষেপ। ঊর্ধ্বপাতনে তারা বিশোধন করা হয় নিশাদল। এই যে বাস্তবে দ্রাবক নিষ্কাশনে ব্যবহৃত হয় এই যে ইথক্সি ইথেন। অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হয় ইথক্সি ইথেন। ক্রোমাটোগ্রাফিতে আবশ্যক উদ্বায়ী দুটি পদার্থ দশা। তো খুবই উদ্বায়ী পদার্থ, এই পুরাতন জন্য পদ্ধতি হচ্ছে কোনটা স্যার? খুবই উদ্বায়ী পদার্থ ইথক্সি ইথেন, এই কারণে সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইথক্সি ইথেন। স্যার ইথক্সি ইথেনের সংকেতটা কি স্যার? ইথক্সি হলো তোমার OCH2CH3, ঠিক আছে? ও OCH2CH3, এটা হলো CH2 ইথক্সি। OCH2CH3 এটা হলো ইথক্সি। ইথক্সি এটা এক সাইডের, ও এর আরেক পাশে ইথক্সি থাকবে, ইথেন। হ্যাঁ আরেক পাশে থাকবে, ও এর আরেক পাশে থাকবে CH2CH3। অর্থাৎ পুরাটা যদি আমরা এক সাইড থেকে বলতে শুরু করি, তাহলে এরকম হবে CH3 CH2 ও CH2 CH3, মানে ও দিয়ে দুই পাশে CH2 CH3, ও মাঝখানে দুই পাশে ও মানে ওটার কি মিডলে থাকবে? হ্যাঁ মিডলে হ্যাঁ। থাকবে, দুই পাশে CH2 CH3, ইথক্সি ইথেন, অথবা এটাকে আমরা বলতে পারি ডাই ইথাইল ইথেন। ও মানে CH2 ও CH3। CH3 সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3, এটা হলো ইথক্সি ইথেন। হ্যাঁ ঠিক আছে স্যার, ইথক্সি ইথেন। হ্যাঁ, তারপর হচ্ছে অত্যন্ত সদস্য ব্যবহৃত ইথক্সি ইথেন ক্রোমাটোগ্রাফিতে যে অত্যাবশ্যক অত্যাবশ্যক হচ্ছে দুটি দশা। পুরাতন পদ্ধতি হচ্ছে পরিশোষণ ক্রোমাটোগ্রাফি।
এই যে চকের মধ্যে একবার কলমের কালি ও একবার প্রয়োজনীয় দ্রাবক নিয়ে নির্ণয় করা হয়। আরএফ এর মান চকে পেন্সিল দ্বারা নির্ধারিত করা হয় দুটি স্পট। উম, তারপর আরএফ এর একক নেই। আরএফ এর মান সর্বদা একে কম। আরএফ এর সর্বোচ্চ মান 1, আরএফ এর সর্বনিম্ন মান 0। যে শাখায় বিভিন্ন মৌলের যৌগিক পদার্থ এবং যৌগমূলকের শনাক্তকরণ করা হয় তাকে গুণগত বিশ্লেষণ বলে। গুণগত বিশ্লেষণ বলে। আঙ্গিক বিশ্লেষণ দুই প্রকার। সালফার যে উপস্থিতি শনাক্ত হয় এই যে লেড সালফেটের কালো পদক্ষেপ দেখে। আচ্ছা, হ্যাঁ আমাদের স্যার। সংক্ষিপ্ত এগুলোই ছিল। দ্রুত শেষ করে ফেলছো যেহেতু বুঝছো ভালো। এখন আমরা যে জায়গায় যাই সেটা হইল, তাহলে আমাদের এখানে এমসিকিউ ছিল না? এমসিকিউ তো হয়নি, তাই না? হ্যাঁ স্যার। এমসিকিউ, হ্যাঁ স্যার। এমসিকিউ, এমসিকিউ কোথায় রাখছি এমসিকিউ? এই তো অনেকদিন এটা তো ইয়া করছিলাম। দাঁড়াও দেখি। এমসিকিউ, এটা তো ইয়া ছিল এটা। আচ্ছা, যাই হোক, এটা তো এটা তো পাওয়ার পয়েন্ট করছিলাম। পাওয়ার পয়েন্টটা দাঁড়াও দেখি একটু, 1 মিনিট। হ্যাঁ স্যার। পাওয়ার পয়েন্ট তো করা আছে এটার। পাওয়ার পয়েন্টটা কই গেল? স্পেসিফিক কোশ্চেন, অল কোশ্চেন, এত কিছু হয়ে গেছে। আচ্ছা, যাও। সাইজ ঠিক আছে, আর বড় করবো? অর্ণব, হ্যাঁ অর্ণব, শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে না, আর বড় করবো?
হ্যাঁ স্যার, একদম ঠিক আছে স্যার, একদম। আচ্ছা হ্যাঁ দেখো। ইলেকট্রনের প্রকৃত চার্জ কত? -1.6 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর, প্রোটনের তুলনায় ভর 1/1837। নিচের কোনটি কম্পোজিট কণিকা? পাইওন। নিচের কোনটি কম্পোজিট কণিকা? পাইওন। নিচের কোনটি পরস্পরের আইসোটোন? পরস্পরের আইসোটোন। প্রোটন সংখ্যা সমান। আচ্ছা, প্রোটন সংখ্যা আইসোটোন, তাহলে হয় তো 6, তাহলে 4 7 7 আর 7। স্যার, আইসোটোন মানে কি নিউটন সংখ্যা একই? হ্যাঁ নিউটন সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন। শুধু নিউটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা হ্যাঁ এবং হ্যাঁ ভর সংখ্যা ভিন্ন। হ্যাঁ, তাহলে স্যার ঠিক আছে, ঘ নম্বরটাই। তারপর হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর কত? ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9 পয়েন্ট, প্রকৃত ভর, আচ্ছা 9.11 10 to the power -28 গ্রাম। তারপর হচ্ছে 9.11 10 to the power -31 কেজি। আচ্ছা আচ্ছা, তাই কি? তারপর হচ্ছে নিচের কোনটি স্থায়ী মূল কণিকা? স্যার একটু স্যার নিচে যেতে হবে। নিচের কোনটি স্থায়ী মূল কণিকা? এটা হচ্ছে নিউট্রন। যে কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? কোন মতবাদে? রাদারফোর্ডের পরমাণু। আলফা কণা কোনটি? তারপর হচ্ছে হিলিয়াম 2+, মানে হাইড্রোজেন। রাদারফোর্ডের সর্ণপাত যে বীক্ষণ পরীক্ষায় প্রাপ্ত ফলাফল কোনটি? সব আলফা কণাই পাত দ্বারা বিক্ষেপিত হয়। সব আলফা কণা সরাসরি পাতের মধ্য দিয়ে অতিক্রম করে। অধিকতর আলফা কণা পাত দ্বারা বিক্ষেপিত হয়। খুব অল্প সংখ্যক আলফা কণা পাত দ্বারা বিক্ষেপিত হয়। তাহলে রাদারফোর্ডের পরীক্ষার মধ্যে খুব অল্প সংখ্যক পাত দ্বারা বিক্ষেপণ, মানে 20,000-এ 1টি। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে পরেরটা হচ্ছে 92। প্রশ্ন পড়ো, 92 প্রশ্ন পড়ছো? প্রশ্ন তো পড়োনি। না স্যার, কোন মূল কণিকা নিউক্লিয়ন সমূহের একসাথে থাকার জন্য দায়ী? কোন মূল কণিকা? কোন 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 মূল কোন না কোন, কোন মূলিকা? কোন হ্যাঁ কই, তারপরে 92। আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। কোন মূল কণিকা নিউক্লিয়ন সমূহের একসাথে থাকার জন্য দায়ী? নিউক্লিয়ন মেসন, স্যার এটা বুঝলাম না স্যার। নিউক্লিয়াসে তো মানে আমরা যে ব্যাখ্যাগুলো দিই, সেই ব্যাখ্যাগুলোর একটা বিরুদ্ধ ব্যাখ্যা নিয়ে তোমার নিউক্লিয়াসে প্রোটনগুলো আছে। এতগুলো প্রোটন সব ধনাত্মক চার্জযুক্ত, তাদের মধ্যে বিকর্ষণ করার কথা না। তারা হ্যাঁ স্যার। এক জায়গায় আছে কেন নিউক্লিয়াসে? তাদের তো এক জায়গায় থাকার কথা না। এখানে কিছু ভূমিকা আছে হলো নিউটনের, এবং এই যে মেসন একটা কণিকা। এই কণিকাগুলোর জন্যই মানে প্রোটন এবং নিউট্রনের কে একসাথে নিউক্লিয়ন বলে। নিউক্লিয়ন প্রোটন এবং মানে নিউক্লিয়াসে থাকে তো। এই নিউট্রন এবং এই মেসনের জন্য এরা
একত্রে এক জায়গায় থাকে নিউক্লিয়াসের মধ্যে ছোট্ট জায়গায়। বুঝতে পেরেছো? স্যার মেসনটা কি? মেসন একটা কণিকা, অস্থায়ী কণিকা, অস্থায়ী মূল কণিকা। মানে মূল কণিকা দুই প্রকার, স্থায়ী মূল কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন, আর অস্থায়ী মূল কণিকা প্রায় 200-র মতো আছে। এর মধ্যে এই যে পজিট্রনও তোমার হলো অস্থায়ী মূল কণিকা, অ্যান্টি, ঠিক আছে। আর ইলেকট্রন তো স্থায়ী মূল কণিকা। এই মেসন, পজিট্রন, নিউট্রন, অ্যান্টি নিউট্রন, এগুলো তোমার সব হলো অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা 3টা, আর অস্থায়ী মূল কণিকা অনেক, 200-র মতো। কোন বই 100-র মতো বলছে, কোন বই 200-র মতো বলেছে। ঠিক আছে। তার মানে মূল কণিকায় দুই প্রকার, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। এটা একটা অস্থায়ী মূল কণিকা মেসন। উল্লেখ করেনি যে কোন অস্থায়ী না স্থায়ী, খালি লিখছে কোন মূল কণিকা। হ্যাঁ স্যার ক্লিয়ার। তারপর হচ্ছে 2000 আর্মস্ট্রং তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তি এবং 4000 আর্মস্ট্রং তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তির অনুপাত হলো বিশিষ্ট ফোটনের শক্তি এবং হলো বিশিষ্ট ফোটনের শক্তি হ্যাঁ স্যার, স্যার একটু উপরে যাবো। হ্যাঁ অবশ্যই। 1/2 1 হ্যাঁ 2 স্যার এটা অনুপাত বের করতে বলছে। আচ্ছা, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম অনুসারে কোনটি ঠিক? তরঙ্গ ধর্ম অনুসারে কোনটি ঠিক? ল্যামডা ইকুয়াল যে এইচ গুণ এইচ ইন্টু এমভি, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম অনুযায়ী। তরঙ্গ ধর্ম অনুযায়ী স্যার এটা বুঝলাম না আমি স্যার, মানে 94টা যেটা মানে ওই ঘর নাম্বারটাই কেন হবে, যেগুলো বাকিগুলো হবে না? এটা তোমার হ্যাঁ স্যার, মানে 94টা স্যার, মানে ইলেকট্রন তরঙ্গ ধর্মটা কি স্যার? ইলেকট্রনের দুটো ধর্ম হয়, একটা তরঙ্গ ধর্ম আর একটা হলো কণা ধর্ম। ইলেকট্রনকে দুই ভাবে চিন্তা করা হয়, একটা কণা, ইলেকট্রন একটা কণা, আর একটা হলো তরঙ্গ। স্যার আরেকটা কি স্যার, তরঙ্গ ধর্ম পরেরটা কি স্যার? কেটে গেছে কথা স্যার। পার্টিকেল, কণা। ও হ্যাঁ, পার্টিকেল। হ্যাঁ হ্যাঁ, পার্টিকেল হচ্ছে স্যার যে শক্তি স্যার, মানে প্যাকেট আকার ফোটন। পার্টিকেল মানে হলো যারা আলাদা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকে, আর তরঙ্গ হলো হ্যাঁ একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মনে পড়েছে স্যার। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? ক এটা হচ্ছে 6 প্লাঙ্কের ধ্রুবকের মান তো 6.626 10 হচ্ছে -38 জুল পার জুল। কোনটি বাল্বের তথ্য অনুযায়ী চতুর্থ কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ? কোনটি বোরের তথ্য অনুযায়ী তথ্য কোনটি বোরের তথ্য অনুযায়ী চতুর্থ কক্ষের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ? যে উচ্চারণটা হলো 2h/λ। উচ্চারণটা হলো তত্ত্ব, তত্ত্ব। কোনটি বোরের তত্ত্ব? হ্যাঁ হ্যাঁ, একটা হলো তত্ত্ব বলেছিলাম, আর একটা তথ্য, মানে যেটা থয় যা ফলা, এটা হলো তথ্য, আর এটা হলো তত্ত্ব। এটা হবে, তটা উচ্চারণ হবে অ, অ। আর যখন থয় যা ফলা হবে তখন উচ্চারণ হবে ও, মানে এটা তত্ত্ব, আর ওটা হবে তথ্য। স্যার
আহ, কৌণিক ভরবেগ বিষয়ক যে মতবাদ হতে পাওয়া যায় কোনটি? যে ক mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। হ্যাঁ, এটা তো ঠিকই আছে সূত্র। আচ্ছা, তার পরে যাবো স্যার 98। নিম্নের কোনটি সঠিক? আচ্ছা, নিম্নের কোনটি সঠিক? n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 2, l 0 না, n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু 1। আচ্ছা, m ইকুয়াল টু 1, 2। হ্যাঁ, ঠিক আছে, 1 0 -1। আচ্ছা, তারপর হচ্ছে যে প্লাস 2 0, তাহলে খ নাম্বারটাই ঠিক। নিম্নে যে কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? নিম্নে কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? ক n equal to 2, l equal to 2, m equal to 0। নিচে কোনটি কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? সম্ভব নয়। আচ্ছা, এখানে n equal to যদি 2 হয় তাহলে l equal to 1 হওয়ার কথা, আর m equal to 0। এন এবং এল তো সমান হতে পারে না, স্যার মানে 100। হ্যাঁ, হ্যাঁ। এন এবং এল এর মান তো সমান হতে পারে না, বা এল এর মান বড় হতে পারে না। জি স্যার। হুম। নিচের কোনটি সূত্রের সাহায্যে একটি উপস্তরের মোল ইলেকট্রন সংখ্যা যে গণনা করা যায়? নিচে কোন সূত্রের সাহায্যে একটি উপস্তরের একটি মোট ইলেকট্রন সংখ্যা গণনা করা যায়? নিচে কোন সূত্রের সাহায্যে একটি উপস্তরের, হ্যাঁ, এটা হচ্ছে 2 গুণ 2l প্লাস 1। কোন অরবিটালের যে অভিবিন্যাস প্রকাশকারী যে কোয়ান্টাম সংখ্যা হলো যে এটা হচ্ছে কি দেওয়া, হচ্ছে m1। কোন অরবিটালের অভিবিন্যাস প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যা হলো? স্যার 102টা বুঝলাম না। অভিবিন্যাস মানে হলো যে তোমার ওই যে ওরিয়েন্টেশন, মানে হলো যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। ও ওটা বাংলা কোর্সে এই জন্য কঠিন হয়ে গেছে। চুম্বক কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ, মানে যেটাকে আমরা নতুন করে একটা বিন্যাস হয় চুম্বকের কারণে, চুম্বকের কারণে একটা ওরিয়েন্টেশন ঘটে, ইলেকট্রনের একটা নতুন বিন্যাস ঘটে, সেটাকে আমরা বলছি আহ, অভিবিন্যাস, মানে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ চুম্বক কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় কোন প্রতীক দ্বারা, সংকেত দ্বারা, এটাই হলো প্রশ্ন। ও স্যার, সংকেতটার নাম কি স্যার, m1 নাকি ml? ওয়ান না, এটা এম এল। আচ্ছা, হ্যাঁ স্যার, তাহলে স্যার পরে যাই। আচ্ছা, আগাই স্যার। এটা হলো না, কত পর্যন্ত হয়েছে? 102 পর্যন্ত হ্যাঁ হয়েছে? স্যার। স্যার 102। বুঝছি, হ্যাঁ। দাঁড়াও 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 দাঁড়াও, বুঝছি, বুঝেছি বুঝেছি বুঝেছি, হ্যাঁ, দুই। হুম।
বেশি বড় লাগতেছে না? ঠিক আছে, আচ্ছা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ স্যার, বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক হবে। হ্যাঁ, বেশি বড় করলে বারবার চেঞ্জ করতে হয়। নিচে কোনটি নির্ভুল কোয়ান্টাম সংখ্যার সেট? নিচে কোনটি নির্ভুল কোয়ান্টাম সংখ্যার সেট নয়? নিচে কোনটি নির্ভুল কোয়ান্টাম সংখ্যার সেট নয়? সেট নয়। নির্ভুল। সঠিক answer। 5d অরবিটালে একটি ইলেকট্রনের n এবং m এর সম্ভাব্য মান কত? 5d অরবিটালে একটি ইলেকট্রনের n এবং m এর সম্ভাব্য মান কত? n equal to 5, m equal to -0 plus 1 না plus 2। তারপর হচ্ছে ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিস্থ অরবিটালের ইলেকট্রনের মান। তারপর হচ্ছে পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনের ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিস্থ অরবিটালের ইলেকট্রনের মানে হচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 3p5 4s1। কোন চারটি কোয়ান্টাম সংখ্যা সঠিক? কোন চারটি কোয়ান্টাম সংখ্যা সঠিক? 4s, 4 l equal to 0, m equal to 0। হ্যাঁ হ্যাঁ, ক নাম্বার ঠিক আছে। তো স্যার পরে নিচে যাব স্যার। 105 হয়ে গেছে। হ্যাঁ স্যার। ওকে। 4f উপস্তরে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কতটি? 4f উপস্তরের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কতটি? 4f 4 হচ্ছে f হচ্ছে 7 5 fpg। হ্যাঁ 7টি। আহ্বায়ক নীতিতে কোনটি সঠিক? ওই আহ্বায়ক নীতিতে কোনটি যতগুলো সঠিক বলে অরবিটাল, যে শোনো, যতগুলো অরবিটাল ততগুলো হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা তো জানি এস অরবিটাল, এস উপশক্তি স্তরে একটা অরবিটাল, পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল, ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল, এফ উপশক্তি স্তরে 7টা অরবিটাল। 5টা হ্যাঁ, মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা 7টা অরবিটাল অরবিটাল। সংখ্যা হয়। হ্যাঁ স্যার। আহ্বায়ক নীতিতে কোনটি সঠিক? যে 3p greater than 4s greater than 3d greater than 4p, তারপর হচ্ছে greater than 5s greater than 4d। 4d, আচ্ছা 4d
উম, উম, হুন্ডের সূত্রের ব্যতিক্রম কোন অরবিটাল? যে এটা কি লেখা, এস। এস। তারপর হচ্ছে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস নয় কোনটি? হ, লেড। পরমাণুতে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় কিভাবে? ইলেকট্রন ও প্রোটনের আকর্ষণে। পরমাণুতে চৌম্বক ক্ষেত্র ইলেকট্রন প্রোটনের আকর্ষণে। হ্যাঁ স্যার, একটু উপরে যাব স্যার। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করো? ক, ইলেকট্রনের ঘূর্ণন। যে কোনটি সম্ভব? আচ্ছা 1p, আচ্ছা অবশ্যই 5f। হ্যাঁ, তারপর রঙিন বর্ণালীর সৃষ্টি হয় কেন? ইলেকট্রনগুলো পূর্ববর্তী শক্তি স্তরে ফিরে আসে। ইভোল্যুশন তরঙ্গদৈর্ঘ্য কত? লেস দেন 350 ন্যানোমিটার। আচ্ছা ঠিক আছে। জাল টাকা শনাক্তকরণে কোন তড়িৎচুম্বকীয় রশ্মি ব্যবহৃত হয়? ইউভি। কোনটি রক্তে যে কোনটি রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায়? যে গ, অবশ্যই আয়ার ইনফ্রারেড রে। হ্যাঁ। তারপর হচ্ছে রক্তে হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিমাপ করা যায়। অবশ্যই এমআরআই। এমআরআই দ্বারা। স্যার একটু নিচে যাবো স্যার। রক্তে হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিমাপ করা যায় এনআরআই। এনআরআই। মানুষের সব ইয়া না, মানে বেরোতে পারে না। নিচে কোন লবণটি শিখা পরীক্ষায় বেগুনি রং দেখাবে? যে খ, যে পটাশিয়াম ক্লোরাইড। শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে? ঘ, সোডিয়াম। শিখা পরীক্ষায় যে পটাশিয়াম প্লাস আয়নের যে বর্ণ কিরূপ? বেগুনি। কোনটি অম্ল দ্রবণীয় লবণের উদাহরণ নয়? ঘ, লেড সালফাইড। যে তারপর হচ্ছে সিলভার ক্লোরাইড ও ভূমিতে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে সাম্যাবস্থা ধ্রুবক কোনটি? মেবি খ। ক, বুঝলাম না আমি এটা। ক্ষেত্রে সাম্যাবস্থা ধ্রুবক কোনটি? স্যার 122 নাম্বারটা একটু বুঝাবেন? হ্যাঁ অবশ্যই, 1 মিনিট। হ্যাঁ স্যার। এটা সিলভার ক্লোরাইড একটা স্বল্প দ্রবণীয় লবণ। এই লবণটা যখন ভাঙবে তখন উভমুখী বিক্রিয়ার মাধ্যমে একটা সাম্যাবস্থা তৈরি করে ভেঙে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে। সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন সিলভার ক্লোরাইডের সাথে সাম্যাবস্থায় আছে। ঠিক আছে? এই ক্ষেত্রে সাম্যাবস্থা ধ্রুবক কোনটি? খুবই সহজ ব্যাপার। ধ্রুবকটা সেটা হলো ডান দিকে যেগুলো আছে তারা লবে যাবে, মানে উপরে যাবে, আর বামে যেটা আছে সেটা নিচে যাবে। এখন বামে যেটা আছে সেটা তো নিচে যাবে, এটাই তো শেষ, আর তো কিছু না। আর ডানের গুলো উপরে যাবে, আর প্রত্যেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে বসবে, মানে যেহেতু থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা প্রকাশ করা হয়, ঘনমাত্রার গুণফল। আমরা যখন থার্ড ব্র্যাকেট দিয়ে দুটা সংখ্যা লিখি, দুটা কিছু লিখি, তখন তো এমনি গুণফল বোঝানো হয়। এই জন্য আলাদা করে গুণ চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন থাকলে বলো। নাই? না স্যার। না। তাহলে স্যার পরে পেজে। ওই সাহিলের কাছে থাকে বেশি নাম্বারটা। স্যার এটাও তো মনে হয় আগেরটাই স্যার।
তাই নাকি? তা হবে। হ্যাঁ, এটা স্যার আগেরটা। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ওই পেজ 123 থেকে শুরু হবে। 3 নাম্বার পেজ হয়ে গেছে তার মানে, তাই না? 4 নাম্বার পেজ। হ্যাঁ, আমি অন্য কাজের জন্য কপি করে রাখছি তো অনেকগুলো। ঠিক আছে। হ্যাঁ, দ্রাবক হিসেবে কোনটি ব্যবহৃত হয় না? চুন। কারণ চুন পানির সাথে তো বিক্রিয়া করে উৎপায়ী পদার্থ। না চুন তো আহ, আচ্ছা, চুন পানির সাথে বিক্রিয়া করলে তাপ উৎপন্ন হয়। না যাই হোক, ঘটনা হলো চুন তো তোমার দ্রাবক কিভাবে হবে? চুন তো কঠিন পদার্থ, শান্ত। হ্যাঁ, এই জন্য এটা এইসব ক্ষেত্রে ঠান্ডা পানি দ্রাবক হয়, গরম পানি ঠান্ডা হয়, লঘু এসএল দ্রাবক হয়। দাও। কিন্তু চুন তো দ্রাবক হতে ও, পারবে না, এক্ষেত্রে দ্রব। হুম হুম। উম, তারপর হচ্ছে আয়রন 3+ আয়ন শনাক্তকরণে কোন যৌগে অদক্ষেপ সৃষ্টি হয়? পটাশিয়াম ক্লোরাইড। হুম। ক্যালসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন, হ্যাঁ ক্যালসিয়াম 2+ শনাক্তকরণে কোন গ্যাস চালনা হয়? গো হাইড্রোসালফেট, সালফাইড, নেসলা দ্রবণ ও হাইড্রো নেসলা দ্রবণ ও অ্যামোনিয়া যে যে সংযোগে বাদামি অদক্ষেপের সংকেত হলো। আচ্ছা, নেসলা দ্রবণ ও অ্যামোনিয়া সহযোগে বাদামি অদক্ষেপের সংকেত। নেসলার দ্রবণ ও হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া তাহলে কি হবে? যে NH3। তো এটা কি স্যার খ নাম্বারটা হবে না? খ কেন হবে? NH3, তাহলে NH2, যদি হয় NH2 CH3 ন্যাশনাল দ্রবণ। স্যার 126 নাম্বারটা কোনটা হবে? নেসলা দ্রবণ ও অ্যামোনিয়া সহযোগে বাদামি পদক্ষেপের সংকেত হলো তোমার এই যে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। এটা হলো ঘ নাম্বারটা। এটাকে বলে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। এটা হলো ওকে। তোমার অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। অ্যামিনো। অ্যামোনিয়াম আয়ন বা অ্যামোনিয়াম গ্যাস শনাক্ত করার জন্য। এই হ্যাঁ স্যার। তারপরে হচ্ছে দ্রবণে অ্যামোনিয়াম আয়নের শনাক্তকরণে ব্যবহৃত হয় নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ আংশিক পাতনে ব্যবহৃত হয় কোনটি? এই যে CMD আংশিক পাতনে ব্যবহৃত হয় কোনটি? আংশিক পাতনে ব্যবহৃত হয় CMD। আহ স্যার CMD। হ্যাঁ, আংশিক পাতন হচ্ছে সিএমডি, মানে ওই যে এটা অংশ কলাম হবে। আংশিক পাতনে কোনটি ব্যবহৃত, আংশিক পাতনে ব্যবহৃত হয় কোনটি? এটা অংশ কলাম হবে। ক হবে উত্তর, অংশ কলাম। ভুল আছে এখানে, হ্যাঁ? ও, অংশ কলাম। জি স্যার। ক্যারিটালাইজ ম্যাট্রিক ডিফিসিয়েন্সি। হুম। তারপর হচ্ছে কেপি এর মান কিরূপ হলে যে দ্রাবক নিষ্কাশন ভালো হয়? 100 এর কাছাকাছি, 50 এর কাছাকাছি, 1 এর নিচে।
অবশ্যই 100 এর কাছাকাছি। আলফা কণা বিচ্ছুরণ বিচ্ছুরণ পরীক্ষায় পর্যবেক্ষণ। আলফা কণা গতিবেগ যে বেঁকে যায়, তো জিন সালফাইড পদার্থকে আলোকিত করে করলে আলোকিত করলে প্রায় সকল আলফা কণাই এই যে পাত ভেদ করে সোজাসুজি চলে যায়। 1 আর 3 ঠিকই আছে। তারপর হচ্ছে 131 ইলেকট্রন নিউটন মডেলটি সেটা নিচে নামতে হবে। কত পর্যন্ত হয়েছে? 131। হ্যাঁ, 131 তারপর হচ্ছে যে 131 স্যার। মডেলটি তো এখানে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াস মডেলটি ইলেকট্রনের সংখ্যা নিউটনের সংখ্যা সমান প্রোটনের উপস্থিতিতে আলফা কণার গতিবেগ নিয়ে যে পরিবর্তনের জন্য দায়ী। ইলেকট্রন ও প্রোটনের চার্জ সমান ও সে একটু উপরে যেতে হবে, একদম উপরে। হ্যাঁ, বিপরীতধর্মী হয় পরমাণুর চার্জগুলো শূন্য, কারণ হচ্ছে গ গ হচ্ছে 2 আর 3। স্যার একটু একদম নিচে যাবেন স্যার। প্রশ্ন দেখবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটু স্যার অ্যান্সারে একদম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এখানে বলছে 2 আর 3 মডেলটি হচ্ছে 2 আর 3 প্রোটনের উপস্থিতিতে আলফা কণা গতিপথের জন্য দায়ী। প্রোটনের উপস্থিতি, হ্যাঁ। তারপর হচ্ছে ইলেকট্রন ও প্রোটনের চার্জ সমান ও বিপরীতধর্মী হওয়ায় যে পরমাণু যে চার্জ শূন্যতার কারণ। তারপর হচ্ছে বোর পরমাণু যে মতবাদ বর্ণালী ব্যাখ্যা করতে পারে। একটি মাত্র প্রোটন বিশিষ্ট আয়নের একক এই যে 1 ইলেকট্রন বিশিষ্ট আয়নের 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। 1 ইলেকট্রন বিশিষ্ট আয়নের ও 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। হ্যাঁ স্যার, একটু নিচে নিচে যাবো স্যার। 133 হয়েছে। না স্যার, স্যার 133 হতে হলে তো স্যার নিচে যাওয়া লাগবে। হ্যাঁ নিচে গেছি তো। আচ্ছা, আসলে হয় কি স্যার, নেটের কারণে 1-2 সেকেন্ড একটু কথা বা সাউন্ড ডিলে হয়। তা তো অবশ্যই কম বেশি হয়। তারপর হচ্ছে প্রদত্ত বিন্যাসটিতে আচ্ছা প্রদত্ত বিন্যাসটির উপশক্তি স্তরে কোয়ান্টাম বলবিদ্যা অনুসরণ করে। কোয়ান্টাম বলতে যে 4 1 2 3 4 4 4 3 40। হ্যাঁ, ঠিক হচ্ছে শক্তিক্রম। আহ, এটা তো বোঝাই যাচ্ছে 1 আর 3ই হবে। তারপর হচ্ছে যে প্ল্যাঙ্কের সমীকরণের প্রকাশ করো। ওকে, প্ল্যাঙ্কের সমীকরণ ওটা প্রথমে বোঝাচ্ছে, প্রথমটা ভুল, এম ভি ইউ আর লেখা। আর হচ্ছে পরটা হচ্ছে ই ইকুয়াল টু এইচ ভি, আর হচ্ছে ডেইলি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ, আহ, উচ্চ শক্তি স্তর আর নিম্ন শক্তি স্তর। হ্যাঁ, এক্ষেত্রে ডেইলি ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান, ডেইলি ইকুয়াল টু এইচ ভি, ডেইলি ইকুয়াল টু ই ওয়ান ই টু। স্যার 135টা একটু হ্যাঁ, একটু বুঝাতে হবে স্যার।
এই তো আমরা একটা দেখতেছি, এটা মানে এখানে এখান থেকে এদিকে যাচ্ছে, আর এটা এখান থেকে এদিকে যাচ্ছে। এটা উচ্চ শক্তি স্তর, এটা নিম্ন শক্তি স্তর, দুটো শক্তি স্তর দেখানো হয়েছে। এটা ঠিক আছে, এটা ভিতরের শক্তি স্তর, এটা বাইরের শক্তি স্তর। তাহলে এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, আর এটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাচ্ছে। এখন দেখো এই ক্ষেত্রে কি হবে, ডেলিটা কি, ডেলিটা হলো আমরা বলি যে একটা হলো E2 - E1, আর ডেলি ইকাল টু এইচ নিউ, দুটাই তো সত্য, ঠিক আছে। একটা হলো বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, এটাও সত্য, আর দুটা শক্তির পার্থক্যকে আমরা এইচ নিউ বলি। কিন্তু এটাও না, ডেলি ইকাল টু E1 - E2 হবে না, ডেলি ইকাল টু E2 - E1, আর ডেলি ইকাল টু এইচ নিউ, ঠিক আছে। আজকে পর্যন্ত থাকুক। তাহলে আগামী দিন কোন সময় পড়বা? মঙ্গলবারে আমার কলেজ আছে। আজকে রবিবার না, মঙ্গলবারে পড়া না? তোমার তো কালকে পড়া। হ্যাঁ স্যার। আচ্ছা, কালকে আমি কলেজ যাব, তবে একটু সকালের দিকে ফ্রি আছি। সকালে পড়বা না রাতে পড়বা? আস্তে আস্তে আমার একদম রাত হয়ে যাবে। পড়লে রাত 9টায় পড়তে হবে, নাহলে একদম সকালের দিকে। সকালে পড়ি স্যার 8টার দিকে, একটু কষ্ট করে 8টার দিকে পড়তে হবে। হ্যাঁ 8টায়। হ্যাঁ হ্যাঁ, কালকে 8টায় পড়াই দিই, তাহলে সুবিধা হবে। কারণ আমি কলেজ গেলে আসতে পারবো না। আমাদের ওই যে যারা এবার পাশ করলো, যেভাবে বলো বিনা পরীক্ষা যেভাবে, তাদেরকে বিদায় দিতে হবে কালকে, মূল যেহেতু ওদের অনেকদিন ইয়া নাই, প্রোগ্রাম আছে ওদের। ও তাহলে স্যার সবাইকে হয়ে গেছে, তাহলে অটো পাস হয়ে গেছে স্যার? তা তো হয়েই গেছে, আবার আবার কিন্তু আছে নাকি এর মধ্যে? ও আচ্ছা আচ্ছা। কেন কিন্তু খুঁজতেছো কেন? না স্যার, আমি মানে ব্যাপারটা মানে একদম যে কত